প্রখ্যাত কবি, নাট্যকার, সঙ্গীতজ্ঞ দ্বিজেন্দ্রলাল রায়ের সুযোগ্য পুত্র দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ। ১। ১৯১৩ সাল। আমি প্রবেশিকার ছাত্র, মেট্রোপলিটন স্কুলে পড়ি। সামনেই পরীক্ষা, দিনরাত তার তোড়জোড় প্রস্তুতি চলেছে। কেবল লেখাপড়ার কথা ছাড়া আর কোনো আলোচনাই কেউ করে না। পড়া মুখস্থ করতে সবাই ব্যস্ত। এবারে দেখা যাবে কার কত দৌড়। বাহাদুরির নেশা নেই কার। বিশেষ করে পরীক্ষায় নিজের কৃতিত্ব প্রচারিত হোক, একটা অক্ষয় কীর্তির মতো কাজ করে রেখে যেতে পারি, এটা কার না সাধ যায়। তবে আমার নিজের সম্বন্ধে খুব ভরসা ছিল না। সত্যি কথা বলতে কি, তেমন উৎসাহও ছিল না অসাধারণত্ব প্রমাণের জন্য। তার চেয়ে ঢের বেশি আকর্ষণ আমার গানে। সারাদিন স্কুলের পড়াশোনার ঝড়ের পরে সন্ধ্যায় যখন কানে আসত সুরের মধুঝঙ্কার, তখন সেই স্বপ্নাশ্রয়ী কিশোর মনের আনাচে কানাচে নবচেতনার সাড়া উঠত জেগে। আমাদের ক্লাসে ক্ষিতীশ চট্টোপাধ্যায় ছিল সবচেয়ে ভালো ছেলে। তার সম্বন্ধে আমার বয়সোচিত শ্রদ্ধাও ছিল, কারণ অনেক চেষ্টা করেও কোনোদিনই তাকে ডিঙিয়ে প্রথম স্থানটা দখল করতে পারিনি আমি। বরাবরই তার পিছু পিছু দ্বিতীয় স্থানটিতে আমায় আটকে থাকতে হয়। অতএব ক্ষিতীশ বুদ্ধিমান এবং অসাধারণ। এহেন ক্ষিতীশকে যদি কেউ অবজ্ঞা করে, তাহলে আমার রাগ হতেই পারে। সেদিন হঠাৎ নিবারণ আচমকা একটা কথা বলে বসল, রেখে দে তোদের ক্ষিতীশকে। আমাদের কটকে রাভেনশা স্কুলে সুভাষ বলে একটা ছেলে পড়ে, তার কোড়ে আঙুলের নখের কাছেও ক্ষিতীশকে ঘেঁষতে হয় না। জানকীনাথ বোসের ছেলে সুভাষ, হীরের টুকরো ছেলে। এই বলে দিলাম, ক্ষিতীশ তার কাছে স্রেফ নট, কিচ্ছু, নাথিং। নিবারণ আমাদেরই সঙ্গে পড়ে, তবে তার বাড়ি কটকে। তার একথায় আমরা কেউই খুশি হইনি, বরং চটেই গেলাম। আমাদের ফার্স্ট বয় আর কারো কাছে মানবে হার? আর ক্ষিতীশের মতো ছেলে! আমি তার কথা হেসে উড়িয়ে দিই, আরে তাই নাকি? কিন্তু নিবারণ অত সহজে দমবার পাত্র নয়। সে আমার বিদ্রূপের জবাবে হো হো করে হেসে উঠল, বললে, আচ্ছা, এই বলে দিলাম, লিখে রাখ। কথাটা শুনে সুভাষ সম্বন্ধে একটা কৌতূহল হয়েছিল, কিন্তু মনে মনে কষ্টও পেয়েছিলাম। স্কুলের ছাত্রদের স্বভাবসিদ্ধ নিয়মেই আমার বিশ্বাস ছিল যে আমাদের স্কুলের ক্ষিতীশই বিশ্ববিদ্যালয়েও প্রথম স্থান অধিকার করবে। সেই আশাতে যে সংশয়ের ধোঁকা ধরিয়ে দিলে নিবারণ। কোথাকার উড়িয়া দেশ থেকে কে একটা ছেলে এসে ক্ষিতীশকে দেবে হটিয়ে? কথাটা ভাবতেও কান্না পায়। আমাদের সেই শ্রুতিধর ক্ষিতীশ, যে ৯০টা প্রবন্ধ তার বাবাকে দিয়ে ঘষে মেজে লিখিয়ে নিয়ে কণ্ঠস্থ করে রেখে দিয়েছে, যে দিনরাত বই নিয়েই থাকে, যার বুদ্ধি এবং মেধার তুলনা নেই, সেই ক্ষিতীশকে বলবে দুয়ো? যে ক্ষিতীশ ইংরেজিতে ৯০ নম্বর পায়, যেখানে আমি কেঁদে কোকিয়ে মাত্র ৭০। ওদের সঙ্গে পাল্লা দিতে পারিনি। অনেক পেছনে ২২ না ২৩ জনের পরে আমার নামটা ছাপা হয়েছিল, আর ক্ষিতীশ হলো সপ্তম। কিন্তু একই কাণ্ড, সুভাষ যে দেখছি একেবারে দ্বিতীয় স্থানে চন্দ্রভাল। সেবারে প্রথম হলো মিত্র ইনস্টিটিউশনের প্রমথ সরকার। আমার মাথার চুলগুলো যেন সোজা দাঁড়িয়ে উঠল। তাজ্জব ব্যাপার, সুভাষ সত্যিই ক্ষিতীশকে বলল, তুই কে রে? অবশ্য প্রমথ সরকারের কথা আমার মনেই রইল না। আমার লক্ষ্য হয়ে রইল ওই সুভাষ। নিবারণ বললে, কে এবার? বলে সে কি খিলখিলিয়ে হাসি, আর সঙ্গে সঙ্গে আমাকে পরাভূত দেখার সে কি গর্ব। কিন্তু কেন যে আমি ঠাউরে পাইনি অদ্যাবধি। কারণ নিবারণ ও সুভাষ
দুটি আলাদা মানুষ বলেই আমার ধারণা। কাজেই একজনের সোপার্জিত গৌরব অপরের অধিকারে এলো কোন আইনে ভেবে পাওয়া ভার। কিন্তু সে যাই হোক, এই ঘা খেতে না খেতে কটকের হীরের টুকরো হয়ে উঠল আমার কাছে অবিস্মরণীয়। আমার হিরো বদলে গেল রাতারাতি। বালক মনের রীতি এই, সে অতি সহজেই নূতনকে বরণ করে নেয়, জেনেও যে তাতে পুরাতনে হবে অঙ্গহানি। রাতারাতি সুভাষের ভক্ত হয়ে উঠলাম আমি। এমনিভাবেই আমি সুভাষের দিকে প্রথম আকৃষ্ট হই। সঙ্গে সঙ্গে সুভাষ সম্বন্ধে নানা কথা জানবার চেষ্টা করি। তখন আমার গতিবিধিতে শার্লক হোমসের প্রভাব, তাই অতি সন্তর্পণে সুভাষ সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে লেগে গেলাম। তার সম্বন্ধে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব খবরই আমার কাছে মহামূল্য। ফলে আজকাল নিবারণের কথা মন দিয়ে শুনি, সে অনেক জানে সুভাষ সম্বন্ধে। মোটামুটি নিবারণের কাছ থেকে এবং এখান ওখান থেকে যা জেনেছিলাম, তাতে সুভাষ সম্বন্ধে আমার ধারণা হলো এই: 1. সুভাষ অসাধারণ বিদ্বান। 2. পবিত্র তার চরিত্র। 3. তার অকলঙ্ক জীবনে কোনোদিন কোনো রমণীর ছায়াপাত হয়নি। 4. স্বামী বিবেকানন্দের একনিষ্ঠ ভক্ত। 5. বাল্যকালেই একবার ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে গিয়েছিল। এই শেষের তথ্যটি আমার কল্পনা ও চিন্তা শক্তিকে নিশ্চল করে দিল। এত বড় বিস্ময় আমার কাছে আর কিছু নয়। দিকে দিকে সুভাষ দিকপাল, তার কাছে ওই অতি সাধারণ ক্ষিতীশ দাঁড়াতে পারে কখনো? সুভাষ সত্যই অসাধারণ। তার অন্তরের সম্পদ ঐশ্বরিক অবদানে অনবদ্য। আমাদের সেই প্রাচীন মুনি ঋষিদের মতো তত্ত্বজিজ্ঞাসু তার মন। এর গৌরব, এর মর্যাদাই আলাদা। আমার যখন 12 বছর বয়স, তখন থেকেই আমি শ্রীরামকৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ হয়ে উঠি। দক্ষিণেশ্বরের সেই বিচিত্র সাধকের উপলব্ধি আমার জীবনে গভীর রেখাপাত করে। তার মতো আমারও ধারণা, জীবনের উদ্দেশ্য ঈশ্বরকে পাওয়া, আত্মার সর্বোত্তম সিদ্ধিই সেই লীলাময়কে নিয়ে। আমার মনের কল্পনার আকাশে রঙিন ফানুস ওড়ে। আমি করি দিবাস্বপ্নের বেশাতি। আমি আর সুভাষ হিমালয়ের গুহায় গুহায় ফিরছি গুরুর সন্ধানে। তখন আমার একবারও মনে হয়নি যে সুভাষ হয়তো আমার মতো অধ্যাত্ম চর্চাকেই জীবনের চরম আশ্রয় বলে বিশ্বাস করে না। তরুণ মনের নিয়মই হচ্ছে নিজের খুশখেয়ালে উধাও চলা। সেখানে না থাকে যুক্তি, না থাকে বাস্তবের কঠোর সত্যের রূঢ়তা। আমি আমার খুশি মতো সুভাষের মূর্তি গড়ি, আমার মনোমতো আদর্শের 16 কণা তাতে আরোপ করি। বাস্তব মানুষটির যে কিছু অভাব ছিল এমন নয়, সে যে আপন স্বকীয়তায়, বৈশিষ্ট্যে, মাধুর্যে, অপূর্বতায় পূর্ণ বিকাশ লাভ করেনি তাও নয়। তবে কল্পনার নিখুঁত ফুলটির সঙ্গে বাস্তবের হাজার ফুল ফুটে উঠলেও কখনো এক আসন পায় না। কল্পনা সে কল্পনাই, আর বাস্তব বাস্তবই। প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়ে আমি তাকে প্রথম চাক্ষুষ দেখলাম, কিন্তু সেদিন কথা বলতে পারিনি। হঠাৎ আমার হৃদযন্ত্রের ক্রিয়া দ্রুত হয়ে গেল, কেমন যেন থতমত খেয়ে যাই। এক্ষেত্রে আলাপের প্রশ্নই ওঠে না। তাছাড়া দেবতার বেশি কাছে ঘেঁষতে যাওয়া নিরাপদ নয়, এ আমি ওই বয়সেই বুঝতে শিখেছিলাম। সেই বয়সে হয়তো অনেক বিষয়েই আমার দৈন্য ছিল, কিন্তু কল্পনার স্বেচ্ছাচারে আমার মতো নবাব কজন? তার সম্বন্ধে আমি আরও অনেক খুচরো খবর জোগাড় করেছি। ওরা নাকি এলগিন রোডের বাড়িতে থাকবে। সেখান থেকে আমাদের থিয়েটার রোডের বাড়ি দূরে নয়। 1913 সালে আমার পিতৃদেবের মৃত্যুর পর আমি মাতামহ প্রতাপচন্দ্র মজুমদারের থিয়েটার রোডের প্রাসাদেই থাকতাম। সেখান থেকে সুভাষদের বাড়ি বড়জোর 1/2 মাইল। এরপর প্রায় যেতাম এলগিন রোডের পথ দিয়ে। যেতে যেতে আমার দৃষ্টি নিবদ্ধ থাকত একটি বিশেষ বাড়ির
দোতলার ঘরের দিকে। ওই ঘরে থাকে সুভাষ। আমার মনে হতো একদিন দুজনে পথে ভিখারি হয়ে বেরিয়ে পড়েছি, পরনে কৌপিন, আমরা সন্ন্যাসী, গান গেয়ে পথ চলি। কৌপিনবন্ত খলু ভাগ্যবন্ত।